ঠিক এই জায়গায় ক্ষুদিরাম বসু ডাক লুণ্ঠন করেছিলেন। ক্ষুদিরামকে নির্দেশ দিলেন, ক্ষুদিরাম, দেশের জন্যে, আন্দোলনের জন্যে তোমাকে কিছু টাকা এবং ব্রিটিশদের বয়কট করার জন্য ডাক লুণ্ঠন করতে হবে। আর ওনার স্ত্রী অপরূপা দেবী, ইনি হচ্ছেন ক্ষুদিরামের দিদি। এটা ভারত সরকার এবং রাজ্য সরকারের কাছে অনেক মানুষের নিবেদন যে এটাকে হেরিটেজ ঘোষণা করা হোক। যে মাটিতে আজকে আমরা পা রাখতে চলেছি, সেই মাটিতে কখনো একটা সময় পদচিহ্ন পড়েছিল ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের অন্যতম উজ্জ্বলতম নক্ষত্রের। ঠিক আপনারা যেখানে এই ক্ষুদিরাম বসু স্ট্যাচু দেখতে পাচ্ছেন, ঠিক এইখানে ছিল ক্ষুদিরাম বসুর পৈতৃক ভিটে। এই যে ঘরটা আপনারা দেখছেন, এই ঘরটা বলা হয় যে এখানেই ক্ষুদিরাম বসুর জন্ম হয়েছিল। এটাই ওনার আতুর ঘর। এই সেই ঘর যে ঘরে 1947 সালে ভিতরে দিয়েছে, এই জায়গা দিয়ে ডবল প্যাকেট করে দিয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ক্ষুদিরাম, তুমিই তো সেই অমৃতময় পুরুষ, সূর্যের মতো দীপ্ত। মাত্র 18 বছর বয়সে অত্যাচারী ইংরেজ ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডকে মারতে মেদিনীপুর থেকে ছুটে গেলে সুদূর মুজাফফরপুর, আর তো ফিরলে না। পরাধীন ভারত মায়ের মুক্তির জন্যে হাসতে হাসতে ফাঁসি কাঠে নিজের জীবন আত্মবলিদান দিলেন মাতৃভূমি থেকে এত দূরে। ক্ষুদিরাম, তুমি কি জানো ভারত মা আজও তোমার জন্য নিঃশব্দে চোখের জল ফেলে? দেশ আজ স্বাধীন ক্ষুদিরাম, কিন্তু দেশের আজ বড্ড প্রয়োজন তোমার মতো নির্ভীক জ্যোতির্ময় পুরুষকে। মৃত্যুর আগে তোমার শেষ ইচ্ছে ছিল তোমার জন্মভূমি মেদিনীপুরের সিদ্ধেশ্বরী কালী মায়ের চরণামৃত পান করা, কিন্তু শেষ ইচ্ছে তোমার পূরণ হয়নি। আমরা 119তম তোমার মৃত্যু দিবসে এই মেদিনীপুর থেকে সিদ্ধেশ্বরী কালী মায়ের চরণামৃত নিয়েই আসছি মুজাফফরপুর। সেখানে তোমার স্মৃতিতে আমরা শ্রদ্ধাঞ্জলি দেব। ইউটিউবের ইতিহাসে আপনাদের চ্যানেল শিবহাম আ জার্নি উইদিন আপনাদের সামনে প্রথমবার এরকম একটি বিষয় উপস্থাপন করতে চলেছে। ক্ষুদিরাম বসু আমাদের সবার আবেগ। আপনারা আমাদের এই অনুষ্ঠান অবশ্যই করে দেখবেন। গুড মর্নিং। আজকে আমরা যেখানে যাচ্ছি সেটা আমাদের কাছে, শুধু আমাদের কাছে নয়, গোটা পশ্চিমবঙ্গবাসী তথা ভারতবাসীর কাছে তীর্থস্থানের মতোই। যে মাটিতে আজকে আমরা পা রাখতে চলেছি, সেই মাটিতে কখনো একটা সময় পদচিহ্ন পড়েছিল ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের অন্যতম উজ্জ্বলতম নক্ষত্রের। সেখানকার মাটি, আকাশ, বাতাস আজও তার বীরপুত্রকে স্মরণ করে। আমি যার কথা বলছি তিনি মাত্র 18 বছর বয়সে ভারত মায়ের স্বাধীনতার জন্য নিজের জীবন আত্মবলিদান দিয়েছিলেন। যতদিন মনুষ্য সভ্যতা থাকবে ততদিন আমরা সবাই তাকে মনে রাখবো। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন, আমি ক্ষুদিরাম বসুর কথাই বলছি। আজকে 12ই জুলাই রোববার আমরা সকালে বেরিয়ে পড়েছি। যদিও আমাদের বেরোতে আজকে একটু দেরি হয়েছে, কারণ সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছিল। এই বেরোবো কি বেরোবো না, এটা একটা ডিলেমার মধ্যে ছিলাম। তো ফাইনালি ডিসিশন নিয়েই নিলাম যে যখন ঠিক করেছি যে আজকে বেরোবো, তো আজকে তাই জন্য বেরিয়েই পড়লাম। তো আমরা যত পথ এগিয়ে চলেছি এখানে দেখছি তো বৃষ্টিটা নেই, কিন্তু চারিদিকে খুব মেঘলা আকাশ। তো ভালোই লাগছে, এটা অন্য রকমের একটা অনুভূতি। আজকে আমরা প্রথম যাব হাটগাছিয়াতে। এই হাটগাছিয়া গ্রামটি হচ্ছে পশ্চিম মেদিনীপুরের দাসপুর থানার অন্তর্গত, ঘাটাল সাব ডিভিশন। এই হাটগাছিয়াতে ক্ষুদিরাম বসুর জীবনের বেশিরভাগ সময়টা কিন্তু কেটেছে। এখানে তার বড় দিদি যে অপরূপা দেবী, যার কাছে তিনি মানুষ হয়েছিলেন, তার বাড়ি। এছাড়াও এই জায়গাটা খুবই ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ। তার কারণ এখানে কিন্তু আমরা জানি যে ক্ষুদিরাম বসু ডাক লুণ্ঠন করেছিলেন 1907 সালে। এই ডাক লুণ্ঠনের ঘটনাটাও কিন্তু এই গ্রামেই ঘটেছিল। এটি জায়গাটা ক্ষুদিরাম বসুর যে দিদির বাড়ি তার খুব কাছেই।
এই হাটগাছিয়া থেকে আমরা আজকে চলে যাব ক্ষুদিরাম বসুর জন্মভূমি, যেটা পশ্চিম মেদিনীপুরের মোহবনী গ্রাম। ওখান থেকে আমরা চলে যাব চতুর্ভুজা মা কালীর মন্দিরে। এই চতুর্ভুজা মায়ের মন্দিরে গিয়ে আমরা চরণামৃত গ্রহণ করব, আর চরণামৃত ক্ষুদিরাম বসুর জন্যে, তাকে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য আমরা মুজাফফরপুরেও নিয়ে যাব। তো চলুন আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমরা এখন কোলাঘাটে আনন্দ ধাবা এসেছি। এখানে আমরা ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে আমরা আবার আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা হব। আজকে আমরা ব্রেকফাস্টে আমি নিয়েছি আলুর পরোটা, সবজি আর দই, আর প্রদীপ নিয়েছে কচুরি, তরকারি আর রসগোল্লা। তো আনন্দের খাবারের স্ট্যান্ডার্ড মোটামুটি ভালোই, তো আশা করা যায় বেশ ভালো লাগবে খেতে। কেমন লাগছে? ভালো ভালো করেছে। টেস্ট কেমন? আর এই ওয়েদারে গরম গরম খেতে আরো বেশি ভালো লাগছে। আমাদের মধ্যে আজকে পেয়ে গেছি গঙ্গাধর রায়কে। গঙ্গাধর বাবু একজন ক্ষুদিরাম প্রেমী, ক্ষুদিরাম রিসার্চার, পাশাপাশি তিনি ঘাটাল বার্তা কাগজের সম্পাদকও বটে। তিনি আমাদের হাটগাছিয়া ঘুরে দেখান। 1908 সালের 11ই আগস্ট ক্ষুদিরাম বসুর ফাঁসি হয় মুজাফফরপুর জেলে। তার ঠিক 10 মাস আগে 1907 সালের অক্টোবর মাসে ঠিক এই জায়গায় ক্ষুদিরাম বসু ডাক লুণ্ঠন করেছিলেন। ক্ষুদিরাম বসু ডাক লুণ্ঠন করেছিলেন, তার যে গুরু তিনি ছিলেন হচ্ছেন সত্যেন বোস। এই সত্যেন বোস মিদনাপুর কলেজিয়েট স্কুলের তার মাস্টারমশাই ছিলেন। এই ডাক লুণ্ঠন করার পরে যে টাকা অর্থ সংগ্রহ করা হয়েছিল, সেই অর্থ কিন্তু ক্ষুদিরাম বসু তার গুরু সত্যেন বোসের কাছে তুলে দেন, এবং পরবর্তী সময় তার ইচ্ছে ছিল যে এখানে একবার ফেরা, কেননা এই ডাক লুণ্ঠনের পরে ক্ষুদিরাম বসু কিন্তু এখান থেকে যে পালিয়ে গেছেন আর তারপরে কিন্তু কখনো এখানে ফেরেননি। তার একবার ইচ্ছে ছিল এখানে ফেরা, যার জন্যে যখন ওনার ফাঁসির আদেশ হয় তখন তার শেষ ইচ্ছের মধ্যে একটি ছিল যে এইখানে এই মাটিতে ফিরে তার দিদির সঙ্গে দেখা করা। সেটাও কিন্তু ব্রিটিশ সরকার মেনে নেয়নি। তো ক্ষুদিরামের শেষ ইচ্ছে আর পূরণ হয়নি, তিনি এখানে ফিরতে পারেননি। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি একেবারে শহীদ ক্ষুদিরাম বসু স্মৃতিরক্ষা সোসাইটির সামনে। আপনারা জানেন যে 1907 সালে সত্যেন বসুর নির্দেশে এখানেই অগ্নিযুগের বিপ্লবী শহীদ ক্ষুদিরাম ডাক লুণ্ঠন করেছিলেন। তো আমরা ইতিমধ্যেই আমাদের যে বিশেষ কর্ণধার এবং সভাপতি বীরেন দুয়ারি, তাকে আমরা পেয়েছি। তো আজকে উনি বলবেন বিস্তৃতভাবে আমাদের এই কর্মযজ্ঞে কীভাবে শহীদ স্মৃতিরক্ষা কমিটি এগিয়ে যাচ্ছে। বীরেনবাবু বলুন। 1907 সালে শহীদ ক্ষুদিরাম বসু এখানে ব্রিটিশ সরকারের ডাক লুণ্ঠন করেন। এই জায়গাটা ছিল জঙ্গল, খুব জঙ্গল, ঘন জঙ্গল ছিল। রাস্তা ছিল রায়মুনি রোড, এখান দিয়ে ডাক যেত, গোপীগঞ্জ থেকে ঘাটাল ডাক নিয়ে যেত ডাকঘর করা। এখানে তার পার্টির নির্দেশেই তিনি এখানে এসেছিলেন ডাক লুণ্ঠন করতে। আর সঙ্গে ছিল মঙ্গল সাঁতরা, তাকে নিয়ে ডাক লুণ্ঠন করেন। 1907 সালের পর 89 বছর পরে ইতিহাসের পাতা থেকে স্বাধীনতা সংগ্রামীরা এই স্থানটা চিহ্নিত করেন এবং এখানে কয়েকজন যুবককে বলে যান এই জায়গাটাকে সংরক্ষণ করার জন্য। সেই থেকে আমরা আছি। আমাদের সঙ্গে যারা ছিলেন তারা কেউ কেউ চলে গেছেন পরলোকে, এখনও অনেকেই আছেন। তাদেরকে নিয়ে এই সোসাইটি চলছে। আবার নতুন নতুন করে কিছু শিক্ষক, শিক্ষিত সম্প্রদায়ের সমস্ত মানুষজন, বুদ্ধিজীবীরা আসছেন এখানে এই সোসাইটিকে গড়ে তোলার জন্য। এখানে প্রথম থেকেই এখানে ছেলেদেরকে, এখানে তাদেরকে একটা সুশৃঙ্খল তৈরি করার জন্য, একটু সম্পদ, তাদেরকে মানব সম্পদ তৈরি করার জন্য, এবং তারা যাতে সুশৃঙ্খলভাবে জীবনযাপন করে, আমাদের মানবিক মূল্যবোধ তৈরি হয়, সেই উদ্দেশ্যেই 12-14 বছর বয়স পর্যন্ত ছাত্রছাত্রীদের নিয়েই এখানে তাদের যোগব্যায়াম শেখানো হয়। তাদেরকে এখানে বিজ্ঞান মেলা একবার হয়েছিল, এখানে তার বিজ্ঞান বিষয়ক আলোচনা হয় এবং এখানে আবৃত্তি শেখানো হয়, অঙ্কন শেখানো হয় এবং কোচিং সেন্টার একটাও চলছে। এইভাবে আমাদের সোসাইটি চলে আসছে। তো এখানে এসেছিলেন সেই সময় অগ্নিযুগের বিপ্লবী সুশীল কুমার ধারা মহাশয় এসেছিলেন
যিনি যার উপরে অনেক অত্যাচার হয়েছে কমিউনিটি ডাকুয়া, তিনি এসেছিলেন এখানে এটা উদ্বোধন করার জন্য, এসে তারা উদ্বোধন করে দিয়ে গেছেন। সেই থেকে আমাদের সোসাইটি আজ পর্যন্ত চলছে। এখানে যে সমস্ত কর্মযজ্ঞ চলছে তার মধ্যে প্রতি বছর 3রা ডিসেম্বর এখানে আমাদের শহীদের ক্ষুদিরামের জন্মদিন পালন করা হয়। বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, বিজ্ঞান মেলা হয়। 2010 সালে 10 সাল থেকে 15-16 সাল পর্যন্ত বিজ্ঞান মেলা হয়েছিল। আমরা এই মুহূর্তে একেবারে দাঁড়িয়ে আছি বড় শিমুলিয়া ডাকলুণ্ঠন ঐতিহাসিক পীঠস্থানে। আপনারা জানেন যে ভারতের স্বাধীনতা সংগ্রামী হিসেবে একেবারে অগ্নিস্ফুলিঙ্গ ছিলেন শহীদ ক্ষুদিরাম। তৎকালীন সময়ে একেবারে একটি বাচ্চা ছেলে যৌবন থেকে একবারে কৈশোর থেকে যৌবন পর্যন্ত পদার্পণের মুহূর্তেই তার ফাঁসি হয়ে গিয়েছিল। 1908 সালে অত্যাচারী ইংরেজ তাকে মুজফ্ফরপুর জেলে ফাঁসি দেয়। তার আগের ইতিহাস হচ্ছে 1907 সাল, সত্যেন বসু তখন ছিলেন মেদিনীপুরে। তিনি ক্ষুদিরামকে নির্দেশ দিলেন, ক্ষুদিরাম, দেশের জন্যে, আন্দোলনের জন্যে তোমাকে কিছু টাকা এবং ব্রিটিশদের বয়কট করার জন্য ডাক লুণ্ঠন করতে হবে। সেই স্থানটি আপনারা দাঁড়িয়ে আছি ঠিক একেবারে এই জায়গায়। আমার পেছনের দিকে বটগাছ, এই বটগাছ তখন জঙ্গলে পরিপূর্ণ ছিল। মঙ্গল সাঁতরা সহযোগীকে নিয়ে ক্ষুদিরাম এসে দাঁড়ালেন। তৎকালীন যুগে বলা বাহুল্য গোপীগঞ্জ থেকে এই রাস্তাটির নাম হচ্ছে রায়মণি রোড। তৎকালীন যুগে এই রাস্তাটাই ছিল যোগাযোগের মূল মাধ্যম। এখন যে বর্তমানে রাস্তাগুলো আছে সেগুলো কিন্তু নয়। একেবারে এই রাস্তা বরাবর সার্বজনীনতলা হয়ে গিয়ে দাসপুর হয়ে, দাসপুর পীরতলা হয়ে, রসিকগঞ্জ হয়ে ঘাটাল কলেজ, এটাই হচ্ছে সম্পূর্ণ রায়মণি রোড। এই রায়মণি রোড দিয়ে ক্ষুদিরাম তখন গাছের মধ্যে দাঁড়িয়ে থেকে লুকিয়ে ডাক যেত, সেই ডাক লুণ্ঠন করেছিলেন। তার উদ্দেশ্য ছিল কোনো রকম খুন জখম নয়, অত্যাচারী ইংরেজদের কাছে যে অর্থ ছিল সেই অর্থটা সংগ্রহ করা আর সরকারি কাগজপত্রগুলোকে বন্ধ করে দেওয়া। আমি অসিত কুমার ভূঁইয়া, বড় শিমুলিয়ার শহীদ ক্ষুদিরাম স্মৃতিরক্ষা সোসাইটির সহ সম্পাদক। আমরা এখানে উপস্থিত হয়েছি ভারত মাতার অমৃত সন্তান, বীর বিপ্লবী, অমর শহীদ ক্ষুদিরাম বসুর চরণধূলি মিশ্রিত ডাক লুণ্ঠনের পবিত্র স্থানে। আমাদের এই সোসাইটির মূল উদ্দেশ্য হলো জনসাধারণের মধ্যে দেশপ্রেম জাগ্রত করা, মানবপ্রেম জাগ্রত করা এবং সামাজিক কল্যাণে যুব সমাজকে সামিল করা। তার সঙ্গে সঙ্গে যুক্তিবাদী মানসিকতা, কুসংস্কার মুক্ত একটা সমাজ গড়ে তোলা। সেই প্রচেষ্টা নিয়েই আমাদের এই সোসাইটি এগিয়ে চলেছে। এই সোসাইটি ধারাবাহিক কার্যক্রমের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে। যেমন আমাদের প্রতিদিন এখানে শরীরচর্চার বিষয়টি রয়েছে, তার সঙ্গে সঙ্গে আবৃত্তি চর্চা, সঙ্গীত চর্চা এবং নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা বিপ্লবীদের যে জীবনী সেখানে আলোচনা, কিভাবে চরিত্র গঠন, দেশপ্রেম কিভাবে মানুষের মধ্যে, ছাত্র যুবর মধ্যে সঞ্চারিত করা যায়, বিদগ্ধজনেরা আসেন, আলোচনা করেন। তার সঙ্গে সঙ্গে আমাদের নানান ধরনের সাংস্কৃতিক চর্চা, তার একটা পরিমণ্ডল এখানে গড়ে তোলার চেষ্টা হচ্ছে। এইভাবে এগিয়ে চলেছে। তবে আমাদের এই কাজ করে তোলার ক্ষেত্রে বা আমাদের লক্ষ্য উদ্দেশ্যকে বাস্তবায়ন করার ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতাও রয়েছে, বিশেষ করে আমাদের আর্থিক প্রতিবন্ধকতা। তবুও বিভিন্ন মানুষের সহযোগিতা, নানান ধরনের যারা রয়েছেন প্রশাসনিক স্তরে তাদের সহযোগিতার মধ্য দিয়ে আমরা এগিয়ে চলছি। আগামী দিনে আপনাদের সকলের সার্বিক সহযোগিতা, ঐকান্তিক প্রচেষ্টা, পরামর্শ পাথেয় করে আমরা আগামী দিনে আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্যকে বাস্তবায়ন করতে পারব। এই মানবিক বল নিয়েই আমরা এগিয়ে চলেছি। আমি এর মধ্য দিয়ে সকলের কাছে, সারা পশ্চিমবঙ্গবাসীর কাছে তথা ভারতবাসীর কাছে আবেদন করব, এইরকম একটি জায়গা, যে জায়গায় আমাদের বীর বিপ্লবী ক্ষুদিরাম বসু তার কর্মকাণ্ডের মধ্য দিয়ে ব্রিটিশদের নড়িয়ে দিয়েছিলেন, সেই রকম একজন শহীদ ক্ষুদিরাম বসুর জায়গা সত্যিকারের ইতিহাসে সেভাবে স্থান পায়নি। যারা রয়েছেন, আমি আবেদন করব এই জায়গাটির ইতিহাসকে তুলে ধরুন, এর গুরুত্বকে আরও প্রচার করুন, যাতে আগামী দিনে আমাদের যে উদ্দেশ্য
সেই উদ্দেশ্য সফলতা লাভ করে এবং এইখানকার যে পরিস্থিতি বর্তমান রয়েছে আগামী দিনে আরও সেটা বিকশিত হয়, সমাজ জীবনে এগিয়ে যেতে পারে এবং আমাদের সোসাইটি তার লক্ষ্য উদ্দেশ্যকে বাস্তবায়ন করতে পারে। ক্ষুদিরামের স্মৃতি বিজড়িত এই বটগাছটা, মানুষজন এখানে আসেন মূলত এই বটগাছটাকে কেন্দ্র করেই, মানুষের ভালো লাগা পছন্দের জায়গা। তো এই বটগাছটা যেহেতু 100 বছরেরও বেশি পুরনো হয়ে গেছে, ফলে নানা ধরনের সমস্যা দেখা দিয়েছে। ছত্রাকের আক্রমণ, পুষ্টির অভাব, পাতা ছোট হয়ে যাওয়ার সমস্যা। ফলে এই গাছটিকে রক্ষা করার জন্য আমরা কিছু পদক্ষেপ নিয়েছি। তার মধ্যে একটা পদক্ষেপ হচ্ছে এই ঝুড়িগুলোকে যদি মাটি পর্যন্ত স্পর্শ করিয়ে দেওয়া যায় কোনোভাবে, তাহলে গাছটা পুষ্টি পাবে, মাটি থেকে কিছুটা পুষ্টি পেতে পারে। এই জন্য আমরা ঝুড়িগুলোকে যাতে মাটিতে স্পর্শ করে তার জন্য বাঁশকে ফাটিয়ে তার মধ্যে খাবার দিয়ে, খাবার মানে মূলত মাটি, নারকেল ছোবড়া, কোকোপিট, গোবর সার এই জাতীয় খাবার দিয়ে ঝুড়িগুলোকে একটা নির্দিষ্ট জায়গায় আমরা মাটিতে টাচ করিয়েছি যাতে ওইখানেই নামতে পারে। এমনিতে স্বাভাবিকভাবে ঝুড়ি নামে, কিন্তু যেহেতু প্রচুর ছেলেমেয়েরা এখানে খেলতে আসে, তারা ঝুড়িতে হাত দেয়, দোল খায়, নষ্ট হয়ে যায়। ফলে সেটাকে যেমন রক্ষা করা দরকার, আর গাছ যে ঝুড়ি যদি মাটির সংস্পর্শে আসে তাহলে দ্রুত তার বৃদ্ধি পাবে। সেই উদ্দেশ্যে আমরা প্রাথমিকভাবে 4টে ঝুড়ি 4টে স্পটে চিহ্নিত করেছি। রাস্তার পূর্ব দিকে 2টো স্পট আর পশ্চিম দিকে 2টো স্পট। এই 4টে স্পটে আমরা ঝুড়িগুলোকে মাটি পর্যন্ত স্পর্শ করাবো। তার মধ্যে 2টো আমরা ইতিমধ্যে করতে পেরেছি। এই 2টোর অবস্থা দেখে আমরা আরও 2টো, যেহেতু এখানে ইলেকট্রিক তার আছে, ইলেকট্রিক তারের ওদিকে নিয়ে যাওয়াটা একটু জটিল প্রক্রিয়া, আমরা আপাতত নিয়ে গিয়ে রেখেছি। সেটা স্বাভাবিকভাবে কিছুটা বৃদ্ধি পেলে আমরা মাটি পর্যন্ত স্পর্শ করাবো। আমাদের পরিকল্পনা হচ্ছে যাতে এই রাস্তার দুধারে, যেহেতু অন্যদিকে কোনো ফাঁকা জায়গা নেই, রাস্তার দুধারে ঝুড়িগুলোকে বিভিন্ন পয়েন্টে নামিয়ে গাছটাকে কিছুটা বড় করানো যায় এবং এটা একটা সুন্দর স্মৃতির জায়গা হিসেবে ক্ষুদিরামের স্মৃতি নিয়ে এই বটগাছ বেঁচে থাকুক, এটাই আমাদের চাওয়া। এই স্থান আমাদের কাছে কিন্তু সত্যি তীর্থক্ষেত্র, তীর্থক্ষেত্র থেকে কোনো অংশে কম নয়। এখানে যেখানে শহীদ ক্ষুদিরামের চরণ ধুলো পড়েছে, সেখানে সত্যিই আমাদের আসলে মন থেকে ভক্তি ছাড়া আর কিছুই আসে না। শুধু তার কথা ভাবলে চোখের কোণায় কোথাও আমাদের সবার, ভারতবাসীর প্রত্যেকটা বাঙালির চোখের কানে জল চলে আসে। এই মাটি, এই মাটি অতি পবিত্র মাটি, না কখনো না কখনো এইখানে ক্ষুদিরামের চরণধুলি পড়েছে। এখন আমরা চললাম ক্ষুদিরামের দিদি অপরূপা দেবীর বাড়ি। বড় শিমুলিয়া ডাকলুণ্ঠনের এই জায়গা থেকে একদমই কাছে অপরূপা দেবীর বাড়ি। আপনারা জানেন ক্ষুদিরামের জন্মের আগে তার মা লক্ষ্মীপ্রিয়া দেবী 2 পুত্র সন্তানের জন্ম দিলেও তারা বাঁচেননি। অকাল মৃত্যু আটকানোর জন্যে 3 মুঠো খুদের বিনিময়ে ক্ষুদিরামকে তার বড় দিদি অপরূপা দেবীর কাছে বিক্রি করে দেওয়া হয়। কে জানতো এই ছেলেই একদিন মৃত্যুকে জয় করে হয়ে উঠবে মৃত্যুঞ্জয়ী। শহীদ ক্ষুদিরামের যে দিদি বাড়ি, যেখানে একেবারে বলা যায় তার শৈশব থেকে কৈশোর যৌবন পর্যন্ত ভারতবর্ষের ইতিহাসের একটা পাতা এবং একটা বইয়ে তার যে কর্মকাণ্ড ছড়িয়ে আছে। একেবারে এখানে তিনি পড়াশুনো করেছেন, এখানে তার জামাইবাবুর কাছে ছিলেন, দিদির কাছে ছিলেন, এবং এই যে পুকুর, আমি ক্যামেরাম্যানকে দেখাতে বলবো, এই রায় পুকুরে তিনি সাঁতার কাটতেন। আমাদের গর্বে বুক ভরে ওঠে যে সেই অগ্নি যুগের অগ্নিস্ফুলিঙ্গ ক্ষুদিরাম এই পুকুরেই সাঁতার কাটতেন। সেই পুকুরটা আমি ক্যামেরাম্যানকে বলবো দেখিয়ে দিতে। এই বাড়িটা আমি দেখাতে বলবো ক্যামেরাম্যানকে, এই বাড়িতেই তিনি একেবারে টানা একেবারে 15-16 বছর এই বাড়ি থেকেই হ্যামিল্টনে পড়াশোনা, এই বাড়ি থেকে হাটগেছা স্কুলে পাঠশালায় পড়াশোনা, এবং এখান থেকেই তিনি বড় শিমুলিয়ার ডাকলুণ্ঠন এবং এই জায়গাটায় তিনি থাকতেন। এখান থেকে তার কর্মকাণ্ড সারা ভারতবর্ষ ছড়িয়ে গেছে। আমি দেখাতে বলবো সেই ক্ষুদিরামের যে ভাগনা আতঙ্ক ভঞ্জন রায়, ইনি হচ্ছেন একেবারে ক্ষুদিরাম বসুর ভাগনা, ইনি হলদিয়ায় থাকতেন। আর এই হচ্ছে গৌরীবাণী রায়, উনিও হচ্ছেন ওনার স্ত্রী, অর্থাৎ ভাগনা এবং ভাগ্নি বউ। বাড়ির লোকের সঙ্গে কমিউনিকেশন করে এই সেই গৌরী ভবন নামে এখন পরিচিত, অর্থাৎ আতঙ্ক ভঞ্জন রায়ের স্ত্রীর নামে। অর্থাৎ আতঙ্ক রঞ্জন রায় ছিলেন ক্ষুদিরামের নিজস্ব ভাগনা, অমৃতলাল রায়ের সন্তান। আমরা সেই বাড়িতে যাব এবং বাকিটুকু আমরা আপনাদের দেখাবো।
আমরা একেবারে ভারতবর্ষের একটা পীঠস্থান বলতে পারেন, কিন্তু কি বলে না, একটা কথায় আছে যে গেঁয়ো যোগী ভিক্ষে পায় না। আজকে কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, আমি বলবো ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের একেবারে অগ্নিস্ফুলিঙ্গ যে ক্ষুদিরাম তার জীবনদীপ নেমে গিয়েছিল একেবারে 18 বছর 19 বছর বয়সে, যিনি দেশমাতৃকাকে বন্দনা করতে গিয়ে 1907 সালে সত্যেন বসুর নির্দেশে অর্থ সংগ্রহ করেছিলেন এবং দাগ লুণ্ঠন করেছিলেন, এবং তিনি কৃষক আন্দোলনে যোগ দিয়েছিলেন। বলার কথা, কংসাবতী নদী বন্যা হয়েছিল, নিজের গায়ের ছাল খুলে কৃষকদের মধ্যে দিয়েছিলেন। তার মধ্যে আদর্শ ছিল, ক্রীড়ামতী ছিলেন, তিনি ব্যায়াম চর্চা করতেন, তিনি স্বাধীনতা আন্দোলনের কথা ভাবতেন, গরিবদের জন্য ভাবতেন। তার যে ইতিহাস বলে শেষ করা যাবে না। সেই ইতিহাসের পটভূমিকায় অমৃতলাল রায়, অর্থাৎ তার জামাইবাবু, আপনারা সবাই জানেন, ইতিহাস খ্যাত, এবং অপরূপা দেবী তাকে মানুষ করেছিল। সেই বাড়িটি কাঁচা বাড়ি, বর্তমানে হয়তো টিন আছে, কিন্তু এটা খড়ের চাল ছিল। আমরা আমাদের গর্বে বুক ভরে উঠছে, আমাদের শরীরের মধ্যে শিহরণ জাগছে যে 1947 সালের আগের যে বাড়ি, অর্থাৎ আপনারা বলুন 1908 সাল 7 সালে যদি উনি আন্দোলন করেন, নিঃসন্দেহে 1800 কত সাল পর্যন্ত, অর্থাৎ 1889 যদি উনি জন্মগ্রহণ করেন, ধরে নিয়ে যান, এটাই ঠিক, তাহলে 90 সাল থেকে উনি এখানে আছেন, অর্থাৎ 1890 টু 2026 আজকে সেই বাড়ি দাঁড়িয়ে আছে। এটা ভারত সরকার এবং রাজ্য সরকারের কাছে অনেক মানুষের নিবেদন যে এটাকে হেরিটেজ ঘোষণা করা হোক, এই বাড়িটা সংরক্ষণ করা হোক, এবং ভারতবর্ষের ইতিহাসের অগ্নিস্ফুলিঙ্গর যে থাকার যে জায়গা, সেই সুন্দর পবিত্র ভূমি ভারতবর্ষের ইতিহাস হয়ে থাকে। এই ঘরে ক্ষুদিরাম বসু তার জীবনের অনেকটা সময় কাটিয়েছিলেন। এখানে অনেকগুলো ছবি আছে, আপনাদেরকে এক এক করে দেখাবো। প্রথম যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি অপরূপা দেবী এবং তার স্বামী অমৃতলাল রায়ের ছবি, মানে ক্ষুদিরাম বসুর দিদি ও জামাইবাবু। দ্বিতীয় ছবিটা আতঙ্কভঞ্জন রায়ের স্ত্রী গৌরী দেবীর, মানে ক্ষুদিরাম বসুর ভাগ্নে বউ। আতঙ্কভঞ্জন রায় তিনি ছিলেন ক্ষুদিরাম বসুর ভাগ্নে, মানে অপরূপা দেবী ও অমৃতলাল রায়ের ছেলে। এই যে তৃতীয় ছবিটা দেখতে পাচ্ছেন, এটি আতঙ্কভঞ্জন রায়ের ছবি। আর চতুর্থ ছবিটি আতঙ্কভঞ্জন রায়ের শাশুড়ি। আর এই ছবিটি আপনাদের আর বলার অপেক্ষা রাখে না, ইনি বীর বিপ্লবী ক্ষুদিরাম বসু। ক্ষুদিরাম বাবুর ভাগনা আতঙ্কভঞ্জন রায়, তার জ্যেষ্ঠ পুত্র বিশ্বনাথ রায়, আর তার পাশে আছেন তার স্ত্রী, আপনার নামটা? রীনা রায়। সেই রীনা রায়, বিশ্বনাথ রায় একটা দেখবেন তাম্রলিপি হাতে বসে আছেন। এই তাম্রলিপিটা গভর্নমেন্ট দিয়েছিল ওই আতঙ্কভঞ্জন রায়, স্বাধীনতা সংগ্রামীর একটা অংশ হয়েছিল। ক্ষুদিরামের বর্দি অপরূপা দেবীর বাড়ি থেকে এই জায়গাটা 1/2 কিলোমিটারেরও কম ডিস্টেন্স। এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে হাটগাছিয়া প্রাথমিক বিদ্যালয়। ক্ষুদিরাম কিন্তু ছেলেবেলায় এই প্রাথমিক স্কুলেই পড়াশোনা করেছে, এইখানেই তার ছেলেবেলা কেটেছে। অপরূপা দেবীর বাড়ির ঠিক কাছে এই শিব মন্দির, অতি প্রাচীন এই শিব মন্দির। এখানকার লোকেদের দাবি যে এই শিব মন্দিরে একবার অপরূপা দেবী ক্ষুদিরাম বসুকে নিয়ে এসেছিলেন, এবং ক্ষুদিরামের সামনে অপরূপা দেবী ভগবান শিবকে বলেছিলেন যে প্রভু, ক্ষুদিরামের মতিগতি অতিরিক্ত চঞ্চল, ওকে তুমি ঠান্ডা করে দাও, এবং আমি চাইবো যে ক্ষুদিরামের জন্য একটি সুন্দর মেয়ে দেখে যাতে তার সাথে বিয়ে দেওয়া যায়। তখন ক্ষুদিরাম তার দিদিকে বলে যে দিদি, তোমার এই ভগবান যদি সত্যি জাগ্রত হয়, তাহলে আমি যেন দেশের জন্য প্রাণ দিতে পারি। এবং কালচক্রে, কালের নিয়মে তাই হয়েছিল। ক্ষুদিরাম কিন্তু দেশের জন্য নিজের আত্মবলিদান দিয়েছিলেন। ক্ষুদিরাম বসু ছোটবেলা থেকেই আর্ত ও অসহায় মানুষের বিপদে ঝাঁপিয়ে পড়তেন। একবার একটা অদ্ভুত ঘটনা ঘটেছিল। একদিন সকালবেলায়, শীতের সকালে, একটা ভিখারি সকালবেলায় এসে একটা জীর্ণ শাল পরে এসেছে। তো ক্ষুদিরাম তাকে দেখে তার খুবই মায়া হয়েছে। তো বাড়িতে দেওয়ার মতো ক্ষুদিরামের কিছুই নেই। তখন ক্ষুদিরাম দেখলো যে তার বাবা
ত্রৈলোক্যনাথ বসুর দেয়া তার শেষ স্মৃতিটুকু একটা শাল তার কাছে আছে। তো তখন ক্ষুদিরাম বসু সেই বাবার দেয়া শালটা সেই ভিখারিকে দিয়ে বলে যে এটা তুমি রাখো, তোমাকে দেওয়ার মতো আমার আর কিছুই নেই, তবে এই জিনিসটা তো তোমার এখন সব থেকে বেশি দরকার, আমার হয়তো এটা কোনো কাজেই লাগবে না। তো তাই বলে ভিখারিকে সে সেই শালটা দিয়ে দেয়। পরে তার দিদি অপরূপা দেবী এসে তাকে খুব বকাবকি করে যে তুই এই শালটা দিয়ে দিলি, তো ও তো ভিখারি, ও তো শাল দিয়ে কি করবে, ও তো ওই শাল বিক্রি করে দেবে। তখন ক্ষুদিরাম বসু বলে যে দিদি, ওই শাল বিক্রি করে দিয়ে ওর তো একবেলা খাবার জুটবে, আমাদের বাড়িতে বাবার শাল পরে থেকে আমাদের কি হবে, শালটা তো কোনো একসময় নষ্ট হয়ে যাবে, আমার তো ওই শাল কোনো কাজেই লাগবে না, তার থেকে তার যদি একদিনের সংসার চলে যায়, পেট চলে যায়, তো তাহলে বাবার শালটা তো কাজে লাগলো, যোগ্য ব্যবহার হলো, তাই না? তো আপনি ভাবুন আপনারা যে ওইটুকু একটা বাচ্চা ছেলে, 16 বছরের বাচ্চা ছেলের এই জীবনের অনুভব, এই এত বড় সিংহের মতো তার হৃদয়। আমরা সবসময় একটা কথা বলি যে এই সমস্ত মুনি ঋষিরা, তাদের জীবন কাহিনী থেকে আমরা কি শিখতে পারি? তো যবে থেকে আমরা এটা শিখতে পারবো যে তাদের আত্মত্যাগ কত বড় ছিল, তাদের থেকে আমাদের কত কিছু জীবনে শেখার আছে, যদি আমরা কোনোদিন শিখতে পারি, তাহলে কিন্তু আমাদেরও জীবন আর একটু ওপরের দিকে উঠে যাবে। আমরা এখন চলে এলাম মোহবনীতে। এটি ক্ষুদিরাম বসুর পৈতৃক ভিটে। আমরা এখন দাঁড়িয়ে আছি, এটা মোহবনী গ্রামে। ঠিক আপনারা যেখানে এই ক্ষুদিরাম বসুর স্ট্যাচু দেখতে পাচ্ছেন, ঠিক এইখানে ছিল ক্ষুদিরাম বসুর পৈতৃক ভিটে। ক্ষুদিরাম বসুর বাবা ত্রৈলোক্যনাথ বসু এবং মা লক্ষ্মীপ্রিয়া দেবী, তারা কিন্তু এখানেই থাকতেন। তো ফলে এইটা পরবর্তী সময় এখানে এই স্ট্যাচুটা বানানো হয়েছে। বিপ্লবী আন্দোলন যখন মধ্য গগনে, সেই সময় 1902-1903 সাল নাগাদ অরবিন্দ ঘোষ এবং সিস্টার নিবেদিতা এখানে এসে জ্বালাময়ী বক্তৃতা রাখেন। সেই বক্তৃতা কিন্তু ক্ষুদিরাম বসু শুনেছিলেন এবং সেই বক্তৃতার দ্বারা এতটাই ক্ষুদিরাম বসু অনুপ্রাণিত হয়েছিলেন, তখন থেকেই তিনি কিন্তু আস্তে আস্তে স্বাধীনতা আন্দোলনে, মুক্তিযুদ্ধের সঙ্গে জড়িয়ে পড়েন। অনুশীলন সমিতিতে তার প্রবেশ হয় হেমচন্দ্র কানুনগোর হাত ধরে। পরবর্তী সময়ে বিভিন্ন বিপ্লবী কর্মযজ্ঞের সঙ্গে ক্ষুদিরাম বসু যোগ দেন, তিনি থাকেন এবং তিনি কিন্তু অরবিন্দ ঘোষের ভাই বারিন ঘোষের সংস্পর্শে এসেছিলেন। বারিন ঘোষ আমরা জানি যে তিনি কিন্তু সেই সময় বোমা বানানোর এক্সপার্ট ছিলেন। স্বাধীনতা সংগ্রামের আগুন কিন্তু ক্ষুদিরামের মনে জ্বলেছিল যখন তিনি মিদনাপুর কলেজিয়েট স্কুলে পড়াশুনো করতেন। সেই স্কুলে তার যে মাস্টারমশাই সত্যেন্দ্রনাথ বসু, তিনিই ছিলেন ক্ষুদিরাম বসুর মন্ত্রগুরু। স্বাধীনতা সংগ্রামের মন্ত্রে ক্ষুদিরাম বসুকে দীক্ষা দেওয়া হয়েছিল। ক্ষুদিরাম বসু পরবর্তী সময় তাকে দেয়া হয় সোনার বাংলা নামে একটি প্যাম্পলেট বিলি করা। সত্যেনবাবুই তাকে দায়িত্ব দিয়েছিলেন ওই সোনার বাংলা লিফলেট বিলি করার জন্যে। সেটা ছিল ব্রিটিশ বিরোধী গুপ্ত সমিতির প্রচার। তো পুলিশ তাকে যখন ধরতে আসে, ক্ষুদিরাম বসু তাকে একটি ঘুষি মেরে পালিয়ে যায়। পরবর্তী সময় ক্ষুদিরাম বসুর নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। ক্ষুদিরাম বসুকে পরে সারেন্ডার করতে হয়। সারেন্ডার করে তখন ক্ষুদিরাম বসুর হয়ে কোর্টে সওয়াল জবাব করেছিল বীরেন্দ্রনাথ শাসমল। তো দেখানো হয় যে তিনি তো বয়স খুবই কম এবং তিনি ঠিক বুঝে করেননি, সেই বলে তাকে ছাড়া হয়। কিন্তু ক্ষুদিরাম বসুকে যখন জজ সাহেব জিজ্ঞেস করেছেন বারংবার সওয়াল জবাবে যে তুমি কার নির্দেশে এটা করেছো, তো ক্ষুদিরাম বসু তখন কিন্তু সত্যেন বসু তার গুরু সেই কোর্টে উপস্থিত ছিলেন, কিন্তু একবারও কিন্তু তার নাম বলেননি। তো তারপরে তাকে ছেড়ে দেওয়া হয় এবং ক্ষুদিরাম বসু পরবর্তী সময় তার এই বীরত্বের কাহিনী জানতে পেরে অরবিন্দ ঘোষ ক্ষুদিরাম বসুকে বুকে জড়িয়ে ধরেছিলেন। না, আমরা কিন্তু ক্ষুদিরাম বসুকে ভুলিনি, মৃত্যুর 118 বছর পরেও ভুলিনি। তার কারণ ক্ষুদিরাম বসুকে ভোলা যায় না। ক্ষুদিরাম বসু ওই 18 বছর বয়সে যেভাবে ভারতবর্ষের স্বাধীনতার জন্যে, ভারত মায়ের মুক্তির জন্যে নিজের
বলিদান দিয়েছিলেন, তার এই অবদান ভারতবাসী তথা বাঙালিরা কখনোই ভুলতে পারবে না। এখন বিকেল 3:45 বাজে। আমরা মহবনিক থেকে সিদ্ধেশ্বরী কালী মায়ের মন্দির মিদনাপুরের উদ্দেশ্যে এখন রওনা দিলাম। গুগল দেখাচ্ছে মোটামুটি 33 কিলোমিটার, যেতে আমাদের 50 মিনিট মতন সময় লাগবে। তো আশা করা যায় বিকেল থাকতে থাকতেই আমরা পৌঁছে যাব। ফাইনালি আমরা পৌঁছে গেলাম মেদিনীপুরে সিদ্ধেশ্বরী কালী মায়ের মন্দিরে। ক্ষুদিরাম বসুর জন্মস্থান নিয়ে কিন্তু একটি দ্বিমত আছে। মহবনীতে ওখানকার মানুষেরা দাবি করে যে মহবনীতেই ক্ষুদিরাম বসুর জন্ম। আবার এই মেদিনীপুরের হবিবপুরে এখানকার পুরনো যারা আছেন তারা কিন্তু দাবি করেন যে এখানেই ক্ষুদিরাম বসুর জন্ম। তো এখানে বলা হয় যে একটাই তার আতুর ঘর, এখানেই ক্ষুদিরাম বসুর জন্ম হয়েছিল। মানে ত্রৈলোক্যনাথ বসু তখন তিনি এখানেই চাকরি করতেন, তো সেই সময় ক্ষুদিরাম বসুর জন্ম এখানেই হয়। তবে এখানকার একটা জিনিস বলবো আপনাদের, যেখানকার পরিবেশ কিন্তু খুব অপূর্ব। উল্টো দিকে মা সিদ্ধেশ্বরীর মন্দির, 400-500 বছরের পুরনো এই মন্দির, অদ্ভুত মায়ের প্রতিমা আপনাদেরকে দেখাবো। এই যে ঘরটা আপনারা দেখতে পাচ্ছেন, বলা হয় এই ঘরেই ক্ষুদিরাম বসুর জন্ম হয়। এই যে এখানে একটা কুণ্ড মতো করা আছে, ঠিক এইখানেই ক্ষুদিরাম বসুর জন্ম হয়েছিল বলে এখানকার মানুষের দাবি। আমরা এখন আছি মেদিনীপুরের হবিবপুরে সিদ্ধেশ্বরী কালী মায়ের মন্দিরের ঠিক সামনে। এই যে ঘরটা আপনারা দেখছেন, এই ঘরটা বলা হয় যে এখানেই ক্ষুদিরাম বসুর জন্ম হয়েছিল, এটাই ওনার আতুর ঘর। তো এখানে আমাদের মধ্যে পেয়ে গেছি অসীম বসু মল্লিক বাবুকে। উনি অনেক সিনিয়র মানুষ, এই মন্দিরের ওয়ান অফ দ্য ট্রাস্টি মেম্বার্স। তো ওনার মুখ থেকেই আমরা আপনাদেরকে শোনাবো। অসীম বাবু, বলুন যে এখানে কি ক্ষুদিরাম বসুর জন্ম হয়েছে? এইটাই ক্ষুদিরাম বসুর জন্মস্থান। অন্য মহুবাণী বা তার নয়। মহুবনীতে ত্রৈলোক্যনাথ বসু জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু ক্ষুদিরাম এখানে জন্মগ্রহণ করেছেন। রানী শিরোমণি মারা যাওয়ার পর ক্ষুদিরাম নারায়ণ রাজার সম্পূর্ণ অধিকারে চলে আসে ওই আপনার রানী শিরোমণির সম্পত্তি। সেই কারণে এখানে একটা করে, সেটা হচ্ছে যে মলিগাছি কুডি নামে পরিচিত। এখানে উনি এখানকার ছিলেন তহসিলদার ছিলেন, ক্ষুদিরাম বসুর বাবা। এবং তখন এই বাড়িতে উনি থাকতেন, এবং সেই সময় ওনার ক্ষুদিরামের জন্ম হয় এইখানে। তো মহবনীতে যে বলা হয় ক্ষুদিরাম বসুর জন্মস্থান, এটা ভুল কথা। এটা একবারে অসত্য কথাবার্তা। আমাদের এই মামা কালী, এবং আজ থেকে এটা অ্যাকচুয়ালি এই আগে পাতার ছাউনি, তখন পাতা ছিল
এই তারের মুকুট, তখন বলা হতো তারকেশ্বরী। তারপরে যখন টেরাকোটার মাটির ইয়ে হয়, তখন এই মুকুট। এখন সম্পূর্ণ সোনা, সম্পূর্ণ সোনার মুকুট। এবং এই যে মন্দির আমরা দেখছেন, এটা আমি তৈরি করি, আমার তৈরি করা। আমি এইভাবে টেরাকোটার কাজ করি 2008 সালে। এবং মন্দিরের সবচেয়ে বৈশিষ্ট্য কী জানেন? মা হচ্ছে বেল গাছের উপর প্রতিষ্ঠিত। বিল্ল বৃক্ষে একটা কাঠামো আছে, সেই কাঠামোর অর্ধেক বেলগাছ আর অর্ধেক মা। এই রকমভাবে প্রায় 533 বছর এইভাবে রয়েছে। যখন আমরা কলেবর হয়, তখন আমরা বিসর্জন দিয়ে দিই, মাকে তুলে নিয়ে যায় না। কত বছর অন্তর হয় কলেবর? 12 বছর অন্তর। মায়ের স্বপ্নাদিষ্ট হয়ে কালী পুকুরে মাকে পাওয়া যায় শিলা, তার প্রতিকৃতি এটা হচ্ছে বড়, সেম প্রতিকৃতি একবারে। সেই প্রথমে সেই শিলা ছিল গাছের তলায়, বেল গাছের তলায়, পাতার ছাউনি, খড়ের ছাউনি, মাটির ঘর। তারপরে 1319 সালে স্টক নির্মিত হয়, পাকা হয় আর কি। সেই পাকার পরে ওই বেল বৃক্ষ ছিল বৃহৎ মায়ের মেরুদণ্ড, মেরুদণ্ড। ওই বেল বৃক্ষ যে এত বড় ছিল, বুঝতে পারছে যে এটা কত উঁচু হয়েছে, ক্রমশ মাটি পড়ে উঁচু হয়েছে। সেই বৃক্ষ ছায়া শাখা প্রশাখাগুলো কেটে দিয়ে মেন মেরুদণ্ডটা মায়ের মেরুদণ্ডেই আজীবন আছে, কখনো নষ্ট হয়নি। এমনকি ওর অনেক মাহিত্য আছে, হয়তো গাছের পাতায় দুটো একটা কচি বেল পাতাও গজিয়ে যায়। মাহিত্য এই জন্য, মা হচ্ছে চাওয়া পাওয়ার জায়গাটা, এই মা চাওয়া পাওয়ার জায়গা। মা নিরাশ করেনি। সবাই যে করে মানুষ করে, মাকে নিরাশ করেনি। মা কাউকে নিয়ে নিতে জানেন, মা দিতে জানে। সবচেয়ে মহিমা মাহিত্য মায়ের এইটাই। এই যে ঘরটা আপনারা দেখতে পাচ্ছেন, এটি মায়ের ভোগ ঘর। নিত্য ভোগ রান্না হয় এখানে, বিভিন্ন রকম রান্নার সরঞ্জাম এখানে রয়েছে। এখানে এই যে বাটিগুলো দেখতে পাচ্ছেন, আর এইখানে রয়েছে কাঁসার থালা, এই দিয়েই কিন্তু মায়ের প্রসাদ বিতরণ করা হয়। মায়ের মেন ঘট ওখানে পুজো হবে। আর ওই যে শিলা পাওয়া গেছে, জল কখনো ইয়ে হয় না, শুকনো হয়নি, কমেনি, জোয়ার ভাটার মতো হয়, জল নষ্ট হয়নি, কিচ্ছু হয়নি। এইটা হচ্ছে সবচেয়ে আজীবন হয়ে 600-700 বছর ধরে এই চলছে। 1908 সালের 11ই আগস্ট মুজফ্ফরপুরে ক্ষুদিরামের ফাঁসি হয়। ফাঁসির আগে ক্ষুদিরামকে জিজ্ঞাসা করা হয় যে তার কি শেষ ইচ্ছে। তখন ক্ষুদিরাম যে 3টে শেষ ইচ্ছে কথা জানিয়েছিলেন, তার একটি ছিল মিদনাপুরের হাবিবপুরের এই সিদ্ধেশ্বরী কালী মায়ের চরণামৃত গ্রহণ করা। ক্ষুদিরামের সেই ইচ্ছে কিন্তু ব্রিটিশ সরকার মেনে নেয়নি। এই আশা অপূর্ণ থেকে গিয়েছিল ক্ষুদিরামের। আমরা ক্ষুদিরাম বসু 118তম মৃত্যু দিবসে সেই হাবিবপুর মায়ের পায়ের চরণামৃত নিয়ে এখান থেকে মুজফ্ফরপুর যাব, এবং সেখানে গিয়ে ক্ষুদিরাম বসুর প্রতিকৃতিকে সেটা আমরা অর্পণ করে তাকে আমরা এই শ্রদ্ধাঞ্জলি দেব। এটাই আমাদের ক্ষুদিরাম বসুর প্রতি শ্রদ্ধাঞ্জলি। আপনাদেরকে দেখাই যে চরণামৃত আমরা এখান থেকে নেব এই মায়ের মন্দিরে। ধীরে ধীরে এই জায়গা দিয়ে ডবল প্যাকেট করে দিই। করবে তো না কোনোভাবে, না করার কোনো চান্স নেই। ডবল প্যাকেট দিই, একটা কখনো দেখা দিয়ে দিই, এটা আপনার চিনি দেওয়া আছে, মায়ের প্রসাদ দেওয়া আছে, মায়ের সঙ্গে প্রসাদ আছে, দেওয়া আছে। এই যে দেখতে পাচ্ছেন যে মায়ের পায়ের চরণামৃত আমরা কিন্তু নিয়ে নিয়েছি। এই মায়ের পায়ে চরণামৃত নিয়ে আমরা যাব মুজফ্ফরপুর ক্ষুদিরাম বসুকে শ্রদ্ধাঞ্জলি দিতে। এর পরের এপিসোডে আপনারা সেটাই দেখতে পাবেন। আর আমাদের চ্যানেলটা আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করবেন। ধন্যবাদ। অমৃতবাজার পত্রিকা হেডলাইন করলো,
ক্ষুদিরামস এন্ড ডায়েড চেয়ারফুল অ্যান্ড স্মাইলিং। এই সেই চায়ের দোকান যেখান থেকে ক্ষুদিরাম বোস কিন্তু অ্যারেস্ট হয়ে গিয়েছিলেন 30শে এপ্রিল 1908। সেদিন রাত্রে ডগলাস কিংসফোর্ড কিন্তু এই ক্লাব থেকেই, মানে তখনকার নাম ছিল ইউরোপিয়ান ক্লাব, এখন নাম হয়েছে মুজাফফরপুর ক্লাব, ঠিক এই জায়গাতেই 1908 সালে 30শে এপ্রিল ক্ষুদিরাম এবং প্রফুল্ল চাকি কিংসফোর্ডের গাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ে।